হজের খুতবায় মুসলিম উম্মাহকে এক থাকার আহ্বান, মুজদালিফায় রাত কাটাবেন হাজিরা। এবং রাত পোহালেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে ঈদ উল আজহা। শেষ সময়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট। ঐতিহাসিক আরাফার ময়দানে আজ মুখরিত হয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। দুপুরের পর মসজিদের নামিরায় হয় হজের খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাজিরা। আরাফার ময়দান মুখরিত করে লাখো মুসল্লির কণ্ঠে ঝরছে একটি বাক্য, আগের রাতে মিনায় ছিলেন হাজিরা। ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দেন আরাফার উদ্দেশ্যে। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় রওনা দিলেও গন্তব্য সবার এক, বিদায় হজের ঐতিহাসিক সেই ময়দান। দিনভর এখানে অবস্থান করেন হাজিরা। সময় পার করেন কোরআন তিলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগিতে। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হয় হজের খুতবা। এবছর খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম শায়খ ডক্টর সালে বিন হুমায়দ। খুতবায় ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া। এছাড়াও মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানেই বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। সংগ্রহ করবেন নুড়ি পাথর। শুক্রবার ভোরে ফের মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পথে জামারায় শয়তানকে পাথর মারবেন। কোরবানি দিয়ে পালন করবেন ত্যাগের ঈদ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, আরো খবর জানাতে মক্কা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক MY আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনার কাছে আমার যে প্রশ্নটি আছে এখন সেটা হচ্ছে যে কতটা নির্বিঘ্নে পালিত হচ্ছে এবারের হজ, আর হাজিদের সুবিধায় কি কি পদক্ষেপ নিয়েছে সৌদি আরব, যদি সবকিছু মিলে আমাদের জানাতেন। আলাউদ্দিন, আমি মাথা খারাপ হলে বুঝে দুঃখিত, আমরা সংযোগটি স্থাপন করতে পারিনি। আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইভে। সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে শেষ সময়ের কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ইশতিয়াক আসিফ। আসিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেষ সময়ে আমিরাতের কোরবানির পশুর হাটের অবস্থা কি আমাদের জানাবেন, এবং একই সঙ্গে জানাবেন প্রবাসীরা কিভাবে নিজেদের মাঝে ঈদের এই আনন্দটা ভাগ করে নিচ্ছেন। ধন্যবাদ শাকিল। আসলে এই প্রবাসে বর্তমান সময়ে প্রচুর গরমের তীব্রতা বেড়েছে বলা যায়, কিন্তু এই গরমের তীব্রতার মাঝেও বাংলাদেশে যেভাবে আসলে প্রবাসী দেশে আসলে বাংলাদেশিরা যেভাবে ঈদ করে বা ঈদের কেনাকাটা গরুর পশুর হাটে আসলে গিয়ে কেনাকাটা করে, এখানেও কিন্তু খুব বেশি কমতি নেই। আবার অনেকেই আসলে পশু কেনাকাটা করতে না পারলেও তারা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আসলে যান, গিয়ে আসলে সেখান থেকে আসলে আড্ডা দেন বা খান এই ধরনের। বেশিরভাগই আমরা আজকে ঘুরে যেটি দেখেছি, পশুর হাটে প্রচুর ভিড় ছিল। একই সাথে যেটি আসলে বলার মতো, কিন্তু আমরা যারা এখানে যারা প্রবাসীরা আছেন আসলে তারা কিন্তু যৌথভাবে আসলে এই ধরনের সিংহভাগ, যেহেতু প্রবাসীরা ব্যাচেলর, এখানে যৌথভাবে তারা এখানে ঈদ করেন। যারা ফ্যামিলি আছেন তারা কিন্তু ফ্যামিলির সাথে আসলে ঈদ করেন। এভাবে আসলে প্রবাসীরা ঈদের এই আনন্দ আসলে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেন। এবং যেটি আসলে বলা বাহুল্য, ঈদ উপলক্ষে 4 দিন সরকারি ছুটি রাখা হয়েছে। একই সাথে 2 দিন এখানে আমরা জানি যে এখানে ফ্রি টোল ফ্রি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন সুযোগ আসলে প্রবাসীদের যারা স্থানীয় এখানে আছেন সবাই পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত সরকার থেকে। এবং আগামী জুন মাস থেকে আসলে এখানে গরমের একটা মধ্যাহ্ন বিরতিও রয়েছে। এক কথায় বলা যায়, বুঝতে পারছেন যে এখানে প্রচুর গরম পড়ছে। আশা করছি এজন্য আগামী কাল যে ঈদের নামাজ যেটি হবে 5টা 41 থেকে সকালের নামাজের পর 5টা 41 থেকে 5টা 50-এর মধ্যে আসলে আমিরাতের যে 7টি অঞ্চল রয়েছে সেখানে ঈদের নামাজ সম্পন্ন হবে। তবে আশা করছি বা অন্যান্য যারা এখানে কমিউনিটি নেতৃবৃন্দ বা যারা আছেন তারা চাচ্ছেন যে
অবশ্যই এখানে পশু কোরবানি দেওয়ার সময় সবকিছু মেনটেন করে আসলে প্রবাসীরা কোরবানি দিবেন, কারণ গরমের তীব্রতা প্রচুর বেড়েছে, সেই জন্য সবাইকে সচেতন থাকার জন্য বলা হচ্ছে বারবার। এই তথ্য ছিল আমার হাতে এই পর্যন্ত আজকের মতো। জি শাকিল। ইশতিয়াক আসিফ, কতটা নির্বিঘ্নে এবারে যে আপনার প্রবাসীরা যারা ঈদ করছেন তারা করতে পারছেন, সবকিছু মিলে যদি জানাতেন আমাদেরকে যে আসলে ব্যবস্থাপনা কেমন ছিল আর কি, সবকিছু ছোট করে যদি জানাতেন। জি, ব্যবস্থাপনা বলতে আমরা এখানে যারা প্রবাসীরা আছে তাদের সাথে কথা বলে দেখেছি, তারা প্রবাসীরা চেষ্টা করেন যে পশু কোরবানি দেওয়ার জন্য, যদিও তারা দেশে কোরবানি দিয়ে থাকেন, এখানে জাস্ট হয়তো বা অনেক বেশিরভাগই আসলে বলতে গেলে, যদিও বেশিরভাগই চেষ্টা করেন যে এখানে পশু কোরবানি দেওয়ার জন্য যৌথভাবে, আসলে কোরবানি তো দেশেই দিয়ে থাকেন, তারপরে এখানে একটা আনন্দে ঈদের যে আনন্দটা সেটা ভাগাভাগি করে নেওয়ার জন্য যারা ব্যাচেলর আছে তারা বন্ধু বান্ধব নিয়ে, এবং যারা ফ্যামিলি আছে তারা ফ্যামিলি নিয়ে আসলে কোরবানি দিয়ে থাকেন। চেষ্টা করেন যে আসলে ঈদের আনন্দ কিছুটা হলেও তারা যেন এই পশু কোরবানির মাধ্যমে, আসলে ত্যাগের মাধ্যমে যেন নিতে পারেন, আসলে এটাই ছিল। অনেক ধন্যবাদ আসিফ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রবাসী সাংবাদিক ইশতিয়াক আসিফ। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, আর আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। দর্শক, এবারে কুয়েত থেকে ঈদ উল আজহার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিশান মাহমুদ। জিশান, আপনাকে আমন্ত্রণ। কোরবানির পশু কেনায় শেষ সময়ের ব্যস্ততা কেমন দেখছেন, যেহেতু রাত পোহালেই ঈদ, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। শাকিল, আগামীকাল কুয়েতে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভোর 5টা 3 মিনিটে কুয়েতে 57টি ঈদগাহ ময়দান এবং সকল মসজিদে একযোগে নামাজ আদায় করবেন প্রবাসী এবং কুয়েতের নাগরিকরা। এছাড়া কুয়েতে বাংলা খুতবা শুনতে পারবেন প্রবাসী বাংলাদেশিরাও। বিশেষ করে এখানে সবচেয়ে বড় জামাত হবে হাসাবিয়া বড় মসজিদ বাঙালিদের জন্য, এবং কুয়েতের মধ্যে কুয়েত সিটির বিল্লাল বিন রাবা মসজিদ এবং গ্র্যান্ড মসজিদ। কুয়েতে ঈদ উল আজহাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে কোরবানির হাট বসেছে সেটি হচ্ছে সেফদি এলাকা। এছাড়া সরকারি আরো কয়েকটি জায়গায় কোরবানির হাট বসেছে। এসব হাটে দূর দূরান্ত থেকে ছুটে আসছে প্রবাসী বাংলাদেশিরা এবং স্থানীয় নাগরিকরা। বিশেষ করে শেষ মুহূর্তের যদি প্রস্তুতির কথা বলি, এখানে কিন্তু ঈদের আগের দিনই কিন্তু জমজমাট হয়ে ওঠে এই স্থানগুলো। কেননা কুয়েতের মধ্যে নিয়ম হচ্ছে যেখানে সেখানে পশু রাখা যাবে না, এবং যেখানে সেখানে কিন্তু পশু জবাই করাও যাবে না। এ কারণেই স্থানীয় নাগরিক এবং প্রবাসীরা যারা পশু নিয়ে যায়, তারা হয় ঈদের আগের দিন নিয়ে যায়, না হলে কয়েকদিন আগে কিনলেও ওই খামারে রেখে আসে। এখানে প্রবাসীরা যেহেতু পরিবার ছাড়া ঈদ পালন করতে হচ্ছে, তাই তারা কয়েকজন মিলে, বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন বা রুমমেট মিলে কোরবানির দিন পশু জবাই করে থাকে। এখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি যে চাহিদা সেটি হচ্ছে দুম্বার। এছাড়া বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে পশু আমদানি নির্ভর একটি দেশ হিসেবে আমদানি করা হয়। তবে দুম্বা এখানে 50 থেকে 200 দিনার পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও পাওয়া যাচ্ছে উট, গরু, ছাগল এবং আরো যে পশু কোরবানি করা যায় সেগুলো। প্রবাসীরা যেহেতু কোরবানির দিন পরিবারের সাথে থাকা হয় না, সেহেতু তাদের অনেকটা বলতে গেলে এখানকার যে ঈদ, তাদের আনন্দটা অনেকটা কম। কেননা পরিবার ছাড়া তো নিঃসঙ্গতায় তাদের ঈদ কাটাতে হয়। ঈদের দিন হয় কেউ পশু জবাই করে তাদের রুমমেটদের সাথে খানার আয়োজন করে, তবে অধিকাংশই কিন্তু ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে এরপরে নামাজটা পড়ে আবার কিন্তু তাদের কর্মব্যস্ততায় চলে যায়। এছাড়াও কিন্তু অনেকে আছে ঈদের দিন সকালে নামাজ শেষ করে পরিবারের সাথে কিছুক্ষণ কথা বলার পরে এরপরে সারাদিনটি ঘুমিয়ে কাটে দেয়। আবার যাদের সুযোগ থাকে তারা হয়তো বিকেল বেলা বিভিন্ন স্থানে ঘুরতে যায়। বলা চলে এখানে প্রবাসীদের আনন্দ বলতে কিছুই নেই। তারা পরিবারের জন্য বিশেষ অর্থ যদি প্রেরণ করে, কিন্তু নিজের জন্য ঈদের আগে কিছুই কেনাকাটা করে না। অনেককে দেখা যায় এক কাপড়ে বছরের পর বছর তাদের ঈদটা চলে যায়। আর্থিক সমস্যা, এছাড়া বিভিন্ন সংকটের কারণে তাদের দেখা যাওয়া হয় না। এছাড়াও আছে বিমানের টিকিট সংকট। কেননা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বাংলাদেশ বিমান আছে, একটি পুরো মে মাসে একটি ফ্লাইটও ছিল না, যেখানে তারা সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনা করে। ঈদের আগে টিকিট সংকট এবং জিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ।
দর্শক, কুয়েত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী জিশান মাহমুদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফের যুক্তরাষ্ট্রের ভেটোয় বাতিল হয়ে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব। বুধবার বিশেষ বৈঠকে উপত্যকাটিতে অবিলম্বে ও নিঃশর্ত হামলা বন্ধের এই প্রস্তাব তোলে জাতিসংঘ। জিম্মিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারটিও ছিল খসড়ার অন্তর্ভুক্ত। এর পক্ষে ভোট দেয় পরিষদটির 15 সদস্যের মধ্যে 14 রাষ্ট্রের প্রতিনিধি। তবে ওয়াশিংটন ভেটো ক্ষমতা প্রয়োগ করায় সংখ্যাগরিষ্ঠতার পরেও বাতিল হলো প্রস্তাবটি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত ডরোথি শিয়া বলেন, নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের আত্মরক্ষার গুরুত্ব নিয়ে কিছু উল্লেখ না থাকায় এর বিরুদ্ধে ওয়াশিংটন। এদিকে গাজায় আগ্রাসন থামেনি এক মুহূর্তের জন্যও। গেল 24 ঘন্টায় জায়নবাদীদের হামলায় ঝরেছে প্রায় 100 ফিলিস্তিনির প্রাণ, আহত হয়েছেন আরও 450 জন। 12 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি, যার অন্তর্ভুক্ত থাকবে আফগানিস্তান, মিয়ানমার, ইরান সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশ। একই সাথে আংশিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে কিউবা, ভেনেজুয়েলা, সিয়েরা লিওন সহ আরও 7 দেশের ওপর। আগামী সোমবার থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই বিষয়ে নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, বিদেশি শত্রু ও নিরাপত্তায় নানা হুমকি থেকে দেশকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেন তিনি। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। অভিযোগ উঠেছে, নতুন এই বিলের মাধ্যমে সুযোগ দেওয়া হয়েছে ধনীদের। শঙ্কা রয়েছে, এই নীতি বাস্তবায়নের পর মার্কিন ঋণের বোঝা কমার বদলে উল্টো বাড়বে। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস বলছে, ট্যাক্স বিলের কারণে পরবর্তী দশকের মাঝে ফেডারেল ঋণ বেড়ে হবে $4 ট্রিলিয়ন। ট্রাম্পের ট্যাক্স বিল নিয়ে চলছে নানা সমালোচনা। কেউ বলছেন এর মাধ্যমে আরো সুবিধা দেয়া হয়েছে ধনীদের, আর কেউ বা বলছেন বিলের কারণে বাড়বে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা। আর্থিক কাটছাঁট ও শ্রমিক ছাঁটাইয়ের মাধ্যমে ফেডারেল ব্যয় কমানোর পদক্ষেপে এক প্রকার জল ঢেলে দিলেন ট্রাম্প। কংগ্রেশনাল বাজেট অফিসের তথ্য বলছে, এ কারণে পরবর্তী দশকে ফেডারেল ঋণ বেড়ে হবে $4 ট্রিলিয়ন। দেশটিতে থাকা 1% শীর্ষ কোটিপতির কর কমবে $600 বিলিয়ন। চিকিৎসায় $1 ট্রিলিয়ন কমানোয় বিমার আওতার বাইরে থাকবে 80 লাখ মার্কিনী। খাদ্য সহায়তা বন্ধ হবে 4 মিলিয়ন শিশু ও 11 মিলিয়ন মানুষের। ট্যাক্স বিলে বাতিল করা হয়েছে বন্দুকের জন্য নির্ধারণ করা $200 নিবন্ধন ফি। হেলথ সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে জিমের সদস্য পদে খরচ করতে পারবে বছরে জনপ্রতি $500, আর বিবাহিতরা $1000। 2025 থেকে 2029 সালের মাঝে জন্ম নেওয়া শিশুরা সরকারের পক্ষ থেকে ট্রাম্প অ্যাকাউন্ট নামে এক সঞ্চয়ী হিসাব পাবেন, যেখানে এককালীন $1000 জমা করা হবে। পরিবার চাইলে বছরে $5000 পর্যন্ত জমা রাখতে পারবেন এই অ্যাকাউন্টে। এ অর্থ বিনিয়োগ করা হবে মার্কিন পুঁজিবাজারে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। আর এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।